শুরু করছি জল, খনিজ পদার্থ ও গ্যাসের পরিবহন। উদ্ভিদ দেহে আমরা আগের ভিডিওগুলোতে বাষ্পমোচন, সালোক সংশ্লেষ এগুলো পড়ে ফেলেছি। এবার এই যখন আমরা পড়ছিলাম তখন দেখেছি যে জল পরিবাহিত হচ্ছে মাটি থেকে একদম গাছের এক ওপরে যে পাতা আছে সেই পর্যন্ত যাচ্ছে। আবার যে খাদ্য তৈরি হচ্ছে সেটাও ফ্লোয়েম কলার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এগুলো কিভাবে হচ্ছে সেটার জন্যই আমরা পরিবহন পদ্ধতি পড়া শুরু করব, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। তোমাদের যে কোনো প্রশ্ন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। শুরু করছি আমি পরিবহন। পরিবহনের ক্ষেত্রে দেখো আছে এখানে পরিবহনের মাধ্যম, একটা আছে জাইলেম, একটা হলো ফ্লোয়েম। জাইলেম দিয়ে কি হচ্ছে, জল অর্থাৎ তরল যে পদার্থটা সেটা পরিবাহিত হচ্ছে, ঠিক আছে। জাইলেমের মধ্যে দিয়ে জল পরিবাহিত হচ্ছে, ফ্লোয়েমের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে খাদ্য, অর্থাৎ সালোক সংশ্লেষ পদ্ধতিতে যে খাদ্য উপাদান তৈরি হচ্ছে সেই খাদ্য উপাদানকে আমরা একটি উদ্ভিদের সমগ্র শরীরে পৌঁছে দিচ্ছি এই ফ্লোয়েমের মধ্যে দিয়ে। এবার যখন আমরা পড়বো তখন এখানে পরিবহনের দুটো পদ্ধতি পড়বো। পরিবহনের ক্ষেত্রে একটা দেখবো আমরা সক্রিয় পরিবহন, দ্বিতীয়টা দেখবো আমরা নিষ্ক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহনের আবার দুটো ভাগ, আমি লিখেছি একটা ব্যাপন আর সেকেন্ডটা লিখেছি অভিস্রবণ। তাহলে এই পদ্ধতিগুলো কিভাবে হচ্ছে এবং জলই বা যাচ্ছে বা খাদ্য যাচ্ছে সেটা কিভাবে যাচ্ছে চলো দেখে নিই। এখানে ছবি দেখে তোমাদের বলে দিচ্ছি। দেখো প্রথমে আমি বলছি ব্যাপন। ব্যাপন পদ্ধতিতে আমি তিনটে জার রেখেছি, 2 এবং 3। ব্যাপন কি বলছে, যে প্রক্রিয়ায় পরস্পরের নিকট সংস্পর্শে অবস্থানরত দুই বা ততোধিক ভিন্ন ঘনত্বের পদার্থের সদা সঞ্চরণশীল অণু বেশি ঘনত্বযুক্ত অংশ হতে কম ঘনত্বযুক্ত অংশে ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে। এই দেখো এটা একটা জার নিয়েছি, ঠিক আছে। এর মধ্যে কি হয়েছে, একটু জল রয়েছে, আমি পিঙ্ক কালার দিয়ে দেখিয়েছি জলের অণু। ওর মধ্যে দেখো এখানে একটা কমলা রং দিয়ে দেখিয়েছি যে ওর মধ্যে ধরো তুমি একটা কিছু ফেললে, ঠিক আছে, কোনো একটা কালার তুতেই ধরো তুমি ফেললে, সেই জিনিসটা কি হচ্ছে, যেটা বললাম যে আহ, বেশি ঘনত্বযুক্ত অংশ থেকে, তাহলে এখানে ঘনত্ব বেশি, দেখো কম ঘনত্ব, কারণ এই যে জিনিসটা কমলা রঙের এটা কিন্তু জলের মধ্যে ছড়িয়ে পড়ছে, আবার দেখো এটার মধ্যেও সেটা ছড়িয়ে পড়ছে, তাহলে আস্তে আস্তে বেশি ঘনত্বযুক্ত অংশ থেকে কম ঘনত্বের দিকে সেটা ছড়িয়ে পড়ছে। যেখানে আমি জিনিসটাকে রেখেছিলাম সেখানে ঘনত্ব বেশি ছিল, তার পাশের অংশে ঘনত্ব কম ছিল। এবার বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, বেশি ঘনত্বের দিক থেকে কম ঘনত্বের দিকে সেটা ছড়িয়ে পড়ছে। এই প্রক্রিয়াটাই হলো আমাদের ব্যাপন, এবং এই প্রক্রিয়াটি দুই বা ততোধিক সমপ্রকৃতির। সমপ্রকৃতি বলতে তরলে তরল, গ্যাসে গ্যাস, অথবা ভিন্ন প্রকৃতির, কঠিনে গ্যাস বা কঠিনে তরল। এখানে দেখো আমি ভিন্ন প্রকৃতির দেখিয়েছি, এটা দিয়ে পিঙ্ক দিয়ে আমি তরল বুঝিয়েছি এবং কমলা দিয়ে আমি কিন্তু একটা কঠিন, তুতে একটা কঠিন জিনিস তোমরা জানো, একটা কেলাস তুতে, হুম, সেটাকে দেখিয়েছি হলো ব্যাপন। আর তারপরে আমি তোমাদের দেখিয়েছি অভিস্রবণ। অভিস্রবণ কি বলছে, দুটি ভিন্ন ঘনত্বের তরল দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা, এটা মনে রাখবে, একটা অর্ধভেদ্য পর্দা। দেখো এইটা যে এঁকেছি ছবিটা, এটা একটা অর্ধভেদ্য পর্দা। ব্যাপনের ক্ষেত্রে কিন্তু কোনো অর্ধভেদ্য পর্দার দরকার হচ্ছে না। এখানেও দুটো ভিন্ন ঘনত্ব, এখানেও দুটো ভিন্ন ঘনত্ব, কিন্তু এখানে অর্ধভেদ্য পর্দা নেই, এখানে অর্ধভেদ্য পর্দা আছে। তাহলে দুটি ভিন্ন ঘনত্বের তরল দ্রবণ একটি অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথক থাকলে যে পদ্ধতিতে কম ঘনত্বের দ্রবণের দ্রাবক অর্ধভেদ্য পর্দা ভেদ করে অধিক ঘনত্বের দ্রবণে প্রবেশ করছে, কি হলো তাহলে, কম ঘনত্বের দ্রবণের দ্রাবক অর্ধভেদ্য পর্দা দ্বারা, এই যে পর্দা দ্বারা অধিক ঘনত্বের অর্ধভেদ্য পর্দা ভেদ করে অধিক ঘনত্বের দ্রবণে প্রবেশ করে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দ্রাবক এই পর্দাটা ভেদ করছে, করে অধিক ঘনত্বের দ্রবণে প্রবেশ করে যাচ্ছে, এটাকে কিন্তু আমি বলছি অভিস্রবণ। এখানে আমি এই পিঙ্ক কালারের ডট ডট দিয়ে দেখিয়েছি জল, আর এখানে আমি এই অরেঞ্জ কালারের ডট ডট দিয়ে দেখিয়েছি কিন্তু বড় বড় গুলোর দিকে লবণ। তাহলে দেখো জল এই যে অর্ধভেদ্য যেটা সবুজ দিয়ে দেখিয়েছি সেটা ভেদ করে কোথায় চলে আসছে, লবণের দিকে চলে আসছে, তাহলে এটা হলো অভিস্রবণ, ঠিক আছে। তাহলে এই দুটোই, ব্যাপন এবং অভিস্রবণ, হলো নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে পড়ছে। তাহলে ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য বলতে গেলে আমি কি বলবো, প্রথমেই বলবো ব্যাপনের ক্ষেত্রে দেখো যে এই প্রক্রিয়ায় যে কোনো পদার্থের অণু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ধাবমান হচ্ছে। দ্রাব ও দ্রাবক উভয় অণুই একসঙ্গে ব্যাপিত হচ্ছে, দ্রাব এবং দ্রাবক দুটোই কিন্তু থাকছে। কিন্তু অভিস্রবণে দেখো এই প্রক্রিয়ায় শুধু দ্রাবকের অণু কম ঘনত্বের দ্রবণের দিক থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে প্রবেশ করছে, জল লবণের দ্রবণের দিকে যাচ্ছে, ঠিক আছে। তারপরে ব্যাপনের ক্ষেত্রে দেখো যে এই প্রক্রিয়া মুক্ত অবস্থায় হতে পারে অথবা পর্দার মাধ্যমেও ঘটতে পারে, তবে পর্দা আবশ্যিক নয়। আর অভিস্রবণ এই প্রক্রিয়া শুধুমাত্র অর্ধভেদ্য পর্দার উপস্থিতিতে ঘটে, মুক্ত অবস্থায় হয় না। আর থার্ড হচ্ছে এই প্রক্রিয়া সম অথবা বিষম প্রকৃতির মিশ্রণের মধ্যে ঘটে।
আর এই যে প্রক্রিয়াটা দেখো, এইখানে কেবলমাত্র তরলের মধ্যেই ঘটতে পারে। এই যে জল একটা তরল, লবণের দ্রবণ একটা তরল, তাহলে এইটা এখান থেকে এখানে যাচ্ছে, তাহলে এটা একটা তরল, এটা একটা তরল, তরল থেকে তরলের মধ্যেই যাচ্ছে। আর কি হচ্ছে, এটার ক্ষেত্রে দেখছি আমি দ্রবণের দ্রাবকের মধ্যে এই ক্রিয়া একই সঙ্গে পৃথক ভাবে ঘটতে পারে। আর এখানে আমি কি দেখছি, যে দ্রবণের শুধু দ্রাবকের মধ্যেই এই প্রক্রিয়া ঘটে, দ্রাবের মধ্যে কিন্তু ঘটে না। তাহলে এটা হলো ব্যাপন আর অভিস্রবণ। ঠিক আছে, এরপরে আমি ব্যাপন এবং অভিস্রবণের বাকি ডিটেলসটা পরের ভিডিওতে আলোচনা করছি। তবে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ব্যাপন কাকে বলে, অভিস্রবণ কাকে বলে, ব্যাপন বা অভিস্রবণের দুটোর মধ্যে পার্থক্য আসতে পারে, ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য লেখো। তারপর নিষ্ক্রিয় পদ্ধতি কি, নিষ্ক্রিয় পদ্ধতির ভাগগুলো লেখো। এই ছবিটা যেটা এখানে দেখছো, এই ছবি দিয়ে প্রশ্ন আসতে পারে যে এরকম একটা ছবি দেওয়া হলো, ছবি দিয়ে দেখানো হলো এরকম তরল, একটা তরল আর একটা তরলের দিকে যাচ্ছে, অর্ধবেদ্য পর্দা দেওয়া আছে, তাহলে অর্ধবেদ্য পর্দার প্রয়োজনীয়তা কি, বা কিভাবে এটা হচ্ছে, কোন পদ্ধতি, সেই পদ্ধতিটির সংজ্ঞা লেখো। এরকম ছোট ছোট প্রশ্ন কিন্তু আসতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।